নমস্কার বন্ধুরা, কথক কৌশিকের গল্পের আসরে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আজ আপনারা শুনবেন অবিনাশচন্দ্র বসুর লেখা মায়া। কুমিল্লা সে কোথায়? এক মনোরম জ্যোৎস্না রাতে কলেজ স্ট্রিটের একটি ছাত্রাবাসের 4 তলার ছাদের কোণে 4 জন ছাত্র গভীর আলাপে মগ্ন ছিল। তাদের একজন এই প্রশ্ন করল, আর একজন উত্তর করল, আরে আসামে। আর একজন বলল, ধুত, তোর তো খুব বিদ্যে দেখছি, কুমিল্লা হলো চিটাগং জেলায়। চতুর্থ ছাত্রটি মৃদু হেসে বলল, কুমিল্লা আসামেও নয়, চিটাগংয়েও নয়। কুমিল্লা ত্রিপুরা জেলার এবি রেলওয়ের ওপর। আর কুমিল্লা হলো ইংরেজি উচ্চারণ, বাংলায় তাকে কুমিল্লা বলা হয়। এ কথায় তার পূর্ববর্তী বক্তা দুজন একটু দমে গেল। দ্বিতীয়টি বলল, তুমি নিশ্চয়ই তা ভূগোলে পড়েছ বিনয়। বিনয় অতিশয় বিদ্বান ছেলে, আইএতে বৃত্তি পেয়েছে এবং বিএতে প্রথম শ্রেণীর অনার্স পাবার আশা রাখে। তার জ্ঞানের উপর অপর 3 জনেরই বিশেষ রকম আস্থা আছে। বিনয় বলল, না, আমি একবার সেখানে গিয়েছিলাম। প্রথমোক্ত ছেলেটি বলল, তুমি গেছিলে কুমিল্লায়? কথাটা বাস্তবিকই আশ্চর্যজনক বোধ হলো, কেননা বিনয়কে তারা কেতাব কীট বলেই জানে এবং তার গতির পরিধি যে জন্মস্থান বরানগর ছাড়িয়ে যেতে পারে তা কেউ কল্পনা করেনি। বিনয় বলল, হ্যাঁ, তখন আমাদের আইএ পরীক্ষা হয়ে গেছে। আমার মামাতো ভাই ত্রিপুরা রাজ্যে চাকরি করতেন। পরীক্ষার পর তার সঙ্গে আগরতলা বেড়াতে গেছিলুম। আগরতলা? সে আবার কোথায়? একজন ছেলে বলে উঠল। বিনয় বলল, হ্যাঁ, আগরতলা ত্রিপুরা রাজ্যের রাজধানী, কুমিল্লা থেকে মাইল 30 উত্তরে। সেখানে যাবার পথে ঘটনাচক্রে আমাকে কুমিল্লা যেতে হয়েছিল। প্রথম ছেলেটি বলল, তুমি দাদার সঙ্গে যাচ্ছিলে, তোমাকে আবার কি ঘটনাচক্রে পেলে? সেটা একটু অসাধারণ রকমের, সন্দেহ নেই। তোমরা শুনলে বলবে খুব রোম্যান্টিক। রোম্যান্টিক? বটে বটে। 3টি ছেলেই উত্তেজিত হয়ে উঠল। বিনয়কে তারা অতি শান্ত অধ্যয়নরত ছেলে বলেই জানত, তার মধ্যে আবার রোম্যান্স। একজন বলে উঠল, এই ব্যাপারখানা কি হয়েছিল বলে ফেলো শিগগির। বিনয় আবার মৃদু হেসে বলল, সে মস্ত কাহিনী, বলতে সময় লাগবে। আর তোমাদের শুনেই বা কি লাভ হবে? আরে লাভ লোকসানের বিচার তোমায় করতে হবে না, কি হয়েছিল আগে বলো। দ্বিতীয়টি বলল, আজ রাতের বাকি প্রোগ্রাম ওই, তোমাকে আর পড়তে দিচ্ছি নে। এই খবরদার, কেটে ছেটে বলতে পারবে না কিন্তু। বিনয়ের মুখখানা সংকুচিত হয়ে পড়ল। সে কয়েক মুহূর্ত নির্মল জ্যোৎস্নাভরা আকাশের দিকে নীরবে চেয়ে রইল। তারপর একটু সলজ্জভাবে মুখ নুইয়ে বলল, তোমরা একান্তই শুনতে চাও? 3 জনে সমস্বরে বলল, এই নিশ্চয়ই। তৃতীয় জন অসহিষ্ণু হয়ে বলল, এই আর সময় নষ্ট না করে বলতে আরম্ভ করে দাও বিনয়। বিনয় ধীরে ধীরে বলতে লাগল, কলকাতা থেকে আগরতলা যেতে হলে প্রথমে রেলে গোয়ালন্দ যেতে হয়, তারপর স্টিমারে বড় বড় নদী পেরিয়ে চাঁদপুরে গিয়ে নামতে হয়, সেখান থেকে আবার রেলগাড়িতে চড়তে হয়। দাদা, নববিবাহিতা বৌদি আর আমি 3 জনে যাচ্ছিলুম। আমাদের ইন্টারের টিকিট ছিল। স্টিমারে বৌদি মেয়েদের ইন্টারে বসেছিলেন, আমরা তার পাশেই পুরুষদের ইন্টারে ছিলাম। গোয়ালন্দ থেকে স্টিমার ছাড়লে সব যাত্রীরাই স্বস্তির নিঃশ্বাস ফেলল। সারাদিনের গরমের পর জলো হাওয়াটা ভারী মিষ্টি লাগছিল। বৌদিকে জল, পাখা ইত্যাদি জোগানো আমার কর্তব্য ছিল। আমি বারবার তাঁদের ঘরটার সামনে গিয়ে তার দরকারের কথা জিজ্ঞেস করতুম। প্রত্যেকবারই একটু আধটু রসিকতা করতেন, আমিও তার জবাব দেবার চেষ্টা করতুম। তাতে করে একটু হাসির সৃষ্টি হতো। সেই হাসির ভাগ্নিত বৌদির পাশে বসা একটি মেয়ে, বয়সে বৌদির চেয়ে বেশি ছোট নয়, তবে কুমারী বলে এবং হয়তো নব্য ধরনের বলে তার মধ্যে তত সংকোচের বালাই ছিল না। আমাদের কথাবার্তা শুনে সেও মুখ টিপে হাসত।
তার চেহারাটি ছিল বেশ স্বাস্থ্যপূর্ণ ও সুশ্রী। বিকালবেলাকার সেই মুক্ত আকাশ আর বিস্তীর্ণ জলরাশির মাঝখানে তার হাসিটি ভারী সুন্দর দেখাতো। সে মাঝে মাঝে আমাদের সম্মুখ দিয়ে তার সঙ্গের ভদ্রলোকের কাছে যাওয়া আসা করছে। তিনি আমার দাদার সঙ্গে খুব আলাপ জমিয়ে তুলেছিলেন। দাদা মেয়েটির পরিচয় জিজ্ঞাসা করলে বললেন ও তার বোন, ঢাকায় বোর্ডিং স্কুলে পড়ে, ছুটিতে কলকাতা বেড়াতে গিয়েছিল, এখন বাড়ি ফিরছে। সন্ধ্যার অন্ধকার যখন গাঢ় হয়ে এলো তখন চাঁদপুরের উজ্জ্বল আলোগুলো দেখা গেল। স্টিমার ঘাটে লাগলে জানা গেল কতকটা দেরি করে এসেছে, মেল ট্রেন ছাড়বার অতি সামান্য সময় বাকি। দাদা অত্যন্ত ব্যস্তভাবে কুলির জোগাড় করতে লাগলেন। কুলি ডেকে এনে তাদের মাথায় মাল বোঝাই করে দিলেন। ওদিকে আমি বৌদিকে নিয়ে যাবার জন্য প্রস্তুত হলুম। সে মেয়েটিও তার সঙ্গ নিল। এতক্ষণে দুজনের মধ্যে খুব ভাব হয়ে গিয়েছিল, কিন্তু তার দাদা কুলি পেয়ে উঠলেন না। কুলির দল হল্লা করে ডেকের ওপর ছুটে এসেছিল। তারপর চারিদিক থেকে কুলি কুলি চিৎকার হতে লাগলো। কে কোথায় গেল তার ঠিকানা নেই। ভদ্রলোক ভারী ব্যতিব্যস্ত হয়ে পড়লেন। আমার বৌদির সঙ্গে তার বোনকে দেখে বললেন, বেশ, তুমি এদের সঙ্গে চলে যাও, আমি মালগুলি নিয়ে আসছি। তারপর আমার দাদার দিকে ফিরে বললেন, আমার বোনটি আপনাদের সঙ্গে যাচ্ছে, একটু পরেই আমি আসছি। মেল ট্রেন ধরবার জন্যে যাত্রীদের মধ্যে একরকম উন্মাদনার সৃষ্টি হয়েছিল। দাদা কুলিদের হাঁকিয়ে আগে আগে চললেন। মাঝখানে বৌদি তাঁর সাথীটির হাত ধরে যেতে লাগলেন। পিছন থেকে আমি ভিড় ঠেলে রাখতে লাগলুম। দুজনের হাতে ধরাধরি দেখে আমি ভাবছিলুম, খানিক পরেই তো এই বন্ধুত্বের অবসান হবে। ওভারব্রিজ পেরিয়ে আমরা প্ল্যাটফর্মের ওপর এসে দাঁড়ালুম। তখন গাড়ি ছাড়ে ছাড়ে। যাত্রীরা যেন ক্ষিপ্ত হয়ে উঠল। কুলিরা কে কোথায় ছুটছে তার ঠিক নেই। দাদা কোনো রকমের নিজের মালগুলো ইন্টার ক্লাসের কামরার দিকে টেনে ওঠালেন। তারপর আমাদের কাছে ছুটে এসে বৌদিকে বললেন, এসো। আমার দিকে চেয়ে তাঁর সঙ্গিনীকে দেখিয়ে হাঁপাতে হাঁপাতে বললেন, দেখ বিনয়, ওরা মিক্সড ট্রেনে যাবে, তুই একে নিয়ে পুলের সিঁড়িটার কাছে দাঁড়া, ওর দাদা এক্ষুনি আসবেন। বলে বৌদিকে একরকম টেনে নিয়েই নিজের কামরার দিকে দ্রুত পদে চলে গেলেন। আমি ও মেয়েটি ওভারব্রিজের সিঁড়ির কাছে এলুম এবং একটা গ্যাস পোস্টের নিচে দাঁড়িয়ে তার দাদার অপেক্ষা করতে লাগলুম। প্ল্যাটফর্মের ওপর তখন তাণ্ডব লীলা চলছিল। ওভারব্রিজের সিঁড়ি বেয়ে বিপুল জনস্রোত প্ল্যাটফর্মের উপর ছুটে পড়ছে। কেউ কুলি কুলি বলে চেঁচাচ্ছে, কেউ সঙ্গের লোকদের ডাকছে, কেউ বাইরে থেকে গাড়ির দরজা টানছে। ভেতরের লোক তা খুলতে দিচ্ছে না, আর তা নিয়ে ভয়ানক বচসা চলছে। কোথাও কুলি আর যাত্রীর মধ্যে ভাড়া নিয়ে বাগবিতণ্ডা চলছে, আর তারই মধ্যে নানা রকম ফেরিওয়ালারা নিজের নিজের জিনিস হেঁকে বেড়াচ্ছে। এই কোলাহলের একপাশে আমরা দুটি প্রাণী একটা লোকের অপেক্ষায় অধীরভাবে সিঁড়ির পানে চেয়ে আছি। ক্রমে ক্রমে জনস্রোত ক্ষীণ হয়ে এলো, কলরব কমে গেল, কিন্তু তার দাদার দেখা পাওয়া গেল না। মেয়েটির দিকে চেয়ে দেখলুম স্টিমারের সেই মিষ্টি হাসি নেই। একটা তীব্র উৎকণ্ঠার কালো ছায়া পড়ে মুখখানা ম্লান হয়ে গেছে। এতক্ষণ আমার সঙ্গে কোনো কথা হয়নি। এখন সে আমার দিকে ফিরে একটু কম্পিত কণ্ঠে ধীরে ধীরে বললে, আমার দাদাকে ডেকে নিয়ে আসুন। আমি তাকে আশ্বাস দিয়ে বললুম, কোনো ভয় নেই, আপনার দাদা এক্ষুনি আসবেন। তাকে ওখানে একা ফেলে যাওয়া মোটেই ঠিক নয় ভেবে দাঁড়িয়ে রইলুম। কিন্তু তার মুখের কালো ছায়াটা আরও গাঢ় হয়ে পড়ল। অগত্যা আমাকে যেতে হলো। বললুম, আচ্ছা আপনি দাঁড়ান, আমি দেখে আসছি। আমি সিঁড়ির দিকে চললুম, কিন্তু দু এক পা গিয়েই ফিরে আসতে হলো। সে উৎকণ্ঠার সঙ্গে আমার পানে চাইল। আমি বললুম, আপনার দাদার নাম কি? সে তাড়াতাড়ি বললে, দেবেন্দ্র কুমার চৌধুরী। আমি আস্তে আস্তে পুলের ওপর উঠতে লাগলুম, কিন্তু মনে হলো কাজটা ঠিক হচ্ছে না। দু এক পা ফেলেই পেছন ফিরে দেখতে লাগলুম। মেয়েটি গ্যাসপোস্টের নিচের আবঝার মধ্যে দাঁড়িয়েছিল। চারিদিকে জ্যোৎস্নার মতো উজ্জ্বল গ্যাসের আলো ধপধপ করছিল। সিঁড়ির কয়েক ধাপ উঠে আমি ডাকলুম, দেবেনবাবু, দেবেনবাবু।
জানতুম সে ডাক বেশি দূর পৌঁছবে না, কিন্তু আর অগ্রসর হওয়া গেল না। এই অচেনা জায়গায় রাত্রিবেলা তাকে একা ফেলে এসেছি, এই চিন্তাটা যেন আমার পা আঁকড়ে ধরে রাখতে লাগলো। আমি যখন ফিরে নিচের দিকে নামতে লাগলাম, তখন দেখলুম সেই গ্যাস পোস্টের পাশে মেয়েটি একা দাঁড়িয়ে আছে। তার দিকে খালি প্ল্যাটফর্মটা গ্যাসের আলোকে ঝলসে উঠছে। তার মুখখানি পুলের দিকে ফিরে আছে। আমি জানতুম কত বড় উৎকণ্ঠায়। তার কাছে পৌঁছতে না পৌঁছতেই সে ব্যগ্রভাবে বলে উঠল, কোথায় আমার দাদা? হ্যাঁ, আমি বললুম, তাকে তো খুঁজে পেলুম না, তবে আর একটু অপেক্ষা করলেই তিনি এসে পড়বেন। তার মুখটা ছাইয়ের মতো হয়ে গেল। আমার প্রাণে খুব লাগলো, কিন্তু কি করব ভেবে পাচ্ছিলুম না। এমন সময় মেল ট্রেন ছাড়বার ঘণ্টা পড়ল। পেছন থেকে হঠাৎ দাদা আমাদের কাছে এসে বললেন, দেবেনবাবু এখনো আসেননি? আমি তো মিক্স ট্রেন খুঁজে হয়রান। আমি বললুম, না। তখন গাড়ি ছাড়বার ঘণ্টা পড়ল। দাদা তাড়াতাড়ি আমার হাতে আমার টিকিটখানা দিয়ে বললেন, তুইও সেই ট্রেনেই আসিস, সকালে স্টেশনে লোক থাকবে। আর মেয়েটিকে বললেন, কোনো ভয় নেই, তোমার দাদা এক্ষুনি এসে যাবেন, তোমাদের গাড়ির ঢের সময় আছে। দাদা ছুটে গিয়ে নিজের কামরায় উঠলেন। নীল ট্রেনখানা বেরিয়ে গেল। আমি বিষণ্ণভাবে মেয়েটির দিকে চাইলুম, সে ততোধিক বিষণ্ণভাবে আমার দিকে চাইলে। তার দাদা এলেন না কেন? আমি তাকে নিয়ে এখন কোথায় যাই, এই চিন্তা আমায় ব্যাকুল করে তুলল। আমরা দুজনে কিছুক্ষণ সেই গ্যাসের আলোর মধ্যে চুপ করে দাঁড়িয়ে রইলুম। শুধু আমার অন্তরের ভেতর আমার অসহায় সঙ্গিনীটির জন্যে গভীর সহানুভূতি অনুভব করছিলুম। কিছুক্ষণ পরে দেখলুম স্টেশনের পেছন দিকের প্ল্যাটফর্মে একখানা গাড়ি এসে দাঁড়ালো এবং তাতে লোকজন উঠতে লাগলো। জিজ্ঞেস করে জানলুম ওটাই মিক্স ট্রেন। মেয়েটিকে বললুম, চলুন আমরা ওই প্ল্যাটফর্মটাতে যাই, আপনার দাদা ওভারব্রিজ দিয়ে না এসে লাইন পেরিয়েও সেখানে যেতে পারেন। দুজনে সম্মুখের দিকে সতৃষ্ণ দৃষ্টিতে চাইতে চাইতে সেই প্ল্যাটফর্মে গিয়ে পৌঁছলুম। কিন্তু মেয়েটির দাদা বা তাদের মালের কোনো চিহ্ন দেখা গেল না। তখন আমার মাথায় একটা বুদ্ধি খেলল। ভাবলুম, কোনো কামরায় ভদ্রমহিলা দেখতে পেলে সেখানে মেয়েটিকে রেখে আমি তার দাদার খোঁজে স্টিমারে যাব। দুজনে প্ল্যাটফর্মের উপর হেঁটে হেঁটে গাড়ির লোক দেখতে লাগলুম। মেয়েটি অবশ্যই তার দাদার খোঁজই করছিল। আমি দেখলুম মহিলা কেন, কোনো মেয়ে মানুষই দেখা যাচ্ছে না। কিছুক্ষণ পরে মেয়েদের থার্ড ক্লাসের কাছে এলুম। সেখানে কৃষক শ্রেণীর দুটি স্ত্রীলোক বসেছিল, কিন্তু তাদের কাছে রেখে যেতে মোটেই ইচ্ছে হলো না। অবশেষে সেকেন্ড ক্লাসের সামনে এসে দেখলুম একজন বয়স্কা মেম বসে আছে। দরজার কার্ডের ওপর তার নাম লেখা ছিল মিস ম্যাক কি একটা, বোধহয় মিশনারি মেম ছিল। কার্ডে অন্য নাম না দেখে সেই কামরাটাই পছন্দ করলুম। মেয়েটিকে উঠে বসতে বললুম। সে বললে, সেকেন্ড ক্লাস কেন, আমরা তো ইন্টারে যাব। আমি বললুম, আমি স্টিমারে যাচ্ছি, ততক্ষণ বসুন। সেও আমার সঙ্গে আসতে চাইল। আমি বললুম, তার দরকার কি, আমি 5 মিনিটেই দাদার খবর নিয়ে আসছি। অগত্যা সে উঠে বসল। দেখে সুখী হলুম মেমের সঙ্গে তার আলাপ চলতে লাগল। আমি স্টিমার ঘাটের দিকে চললুম। সেখানে গিয়ে দেখি ভারী গোলযোগ। একদল পুলিশের সঙ্গে দেবেনবাবু দাঁড়িয়ে আছেন। সামনে তাঁর ট্রাঙ্ক, বিছানা, বাক্স সব খোলা পড়ে রয়েছে, আর 2-3 জন পুলিশের কর্মচারী তার মধ্যে খানা তল্লাশ করছে। একজন স্টিমারের কেরানিকে জিজ্ঞেস করলুম, ব্যাপারখানা কি? সে বললে, গোয়ালন্দ থেকে তার পেয়ে এখানকার পুলিশ এই খানা তল্লাশ করছে, এবং খানা তল্লাশে কিছু সন্দেহজনক জিনিসও পাওয়া গেছে। দেখলুম ব্যাপার খুব গুরুতর। এখন দেবেনবাবুর সঙ্গে আলাপ করতে গিয়ে যদি তার সঙ্গী বলে আমিও পুলিশের কবলে পড়ে যাই, তবেই হলো আর কি। কিন্তু তা না করেও উপায় নেই। মেয়েটির টিকিট নিশ্চয়ই তাঁর কাছে আছে, তা তো চেয়ে নিতেই হবে। আমার টাকার ব্যাগ ছিল বৌদির ট্রাঙ্কে, সঙ্গে মাত্র কয়েক আনার পয়সা ছিল, তা দিয়ে নতুন করে টিকিট কেনা অসম্ভব ছিল। চারদিকে লোক ঘিরে দাঁড়িয়েছিল। আমি তাদের ভেতর দিয়ে রাস্তা করে দেবেনবাবুর পাশাপাশি গিয়ে দাঁড়ালুম। তিনি আমাকে দেখেই ঘাড় নুইয়ে অত্যন্ত ব্যস্তভাবে
ফিসফিস করে জিজ্ঞেস করলেন, মায়া কোথায়? আমি বললুম, গাড়িতে বসে আছে। তিনি বললেন, আপনারা মেল ধরতে পারেননি? আমি সে কথার উত্তর না দিয়ে বললুম, মায়ার টিকিটখানা দিন। দেবেনবাবু পকেট থেকে এক মুঠো টাকা তুলে আমার হাতে গুঁজে দিয়ে বললেন, টিকিট কিনতে হবে, কুমিল্লার, তাকে পৌঁছে দিয়ে যাবেন। হাতে একটা ঠেলা দিয়ে বললেন, সরে পড়ুন। কিন্তু তক্ষুনি আবার আমার হাতটা টেনে ফিসফিস করে বললেন, মায়ার আজ খাওয়া হয়নি, সেজন্যই মিক্সডে যাচ্ছিলুম, তাকে খাইয়ে নেবেন, বলে আমার কাছ থেকে সরে দাঁড়ালেন। আমি আস্তে আস্তে ভিড় ঠেলে বেরিয়ে এলুম। তারপর স্টেশনে গিয়ে ভাড়ার খবর নিয়ে দেখলুম দেবেনবাবুর দেওয়া টাকাতে মায়ার সেকেন্ড ক্লাসের টিকিট ও খাওয়া দুই হয় না। তবে আমার ইন্টার টিকিটখানাকে যদি কুমিল্লা পর্যন্ত সেকেন্ড ক্লাস করে নিই, তবে দুই হয়ে আরও কিছু হাতে থাকতে পারে। মায়ার কাছে সোজা না গিয়ে ইন্টার কামরাটা দেখলুম। ছোট্ট ব্রেক ভ্যানের সঙ্গে জোড়া, তাতে কোনো লোকজন নেই, খালি পড়ে আছে। আমি মায়ার কামরাটার কতক দূরে থাকতেই সে জানলা দিয়ে গলা বাড়িয়ে জিজ্ঞেস করলে, কি খোঁজ পেলেন? তার স্বর কাঁপছিল। আমি বললুম, হ্যাঁ মায়া। তার নাম করাতে সে নিশ্চয়ই বুঝতে পারল তার দাদার দেখা পেয়েছি। নাম ধরে ডাকতে গিয়ে তাকে তুমি বলতে হলো, কেননা পুরুষদের নামের সঙ্গে বাবু যোগ করে আপনি বলা যায়। মেয়েদের সম্বন্ধে তেমন কিছু নেই। তবে সে স্কুলে পড়তো, বয়সে আমার চেয়ে অন্তত 2 বছরের ছোট ছিল, সুতরাং তুমি বলাটা অস্বাভাবিক মনে হয়নি। আমি নাম ধরে ডাকাতে সে হেসে ফেললে, সেই মিষ্টি হাসি যা স্টিমারে দেখেছিলুম। কিন্তু পরমুহূর্তেই আমাকে সেই হাসির আভাটি নিভিয়ে দিতে হলো। আমি আস্তে আস্তে সব খবর দিলুম। সে জানলা দিয়ে ঝুঁকে পড়ে শুনলে। তার মুখখানা আবার কালিমায় ছেয়ে গেল, চোখ দুটি ছলছল করে উঠল। আমি তার হাতের উপর হাত রেখে বললুম, মায়া, তুমি মন খারাপ করো না, তোমার দাদার কিচ্ছু হবে না, তিনি এই গাড়িতে আসতে পারছেন না এই পর্যন্ত। হঠাৎ কোত্থেকে আমার হাতের উপর এক ফোঁটা গরম জল এসে পড়ল। মুহূর্ত পরে মনে হলো এ তার চোখের জল। বললুম, এ কি মায়া? সে কিছু বললে না, তবে তার হাতটি আমার হাতের নিচেই ছিল, সে সরিয়ে দিলে না। আমি আস্তে আস্তে আমার হাতটি তুলে নিলুম। তারপর স্টেশনে গেলুম এবং টিকিট ও খাবার কিনে মায়ার কাছে ফিরে এলুম। সেকেন্ড ক্লাসের অতিরিক্ত ভাড়ার কাগজটা দেখে মায়া বললে, আমার সেকেন্ড ক্লাসের টিকিট কেন? আমি তো ইন্টারেই যাই। আমি বললুম, সঙ্গে বিছানা নেই, ইন্টারে সুবিধা হবে না, তোমার দাদাই টাকা দিয়েছেন। মায়া বললে, আপনিও তাহলে এখানে আসুন। শিশুর মতো সরল স্নিগ্ধ সেই কণ্ঠস্বর। আমি বললুম, মেয়েদের গাড়িতে আমি কি করে যাব? বলেই বললুম, ছাড়বার সময় হলো, খাবারগুলো খেয়ে ফেলো, আমি জল এনে দিচ্ছি। সে একরকম জোর করেই খাবারের অর্ধেকের বেশি আমাকে দিয়ে ফেললে। খাওয়া শেষ হলে আমি তার বাড়ির ঠিকানা নিয়ে সঙ্গে যে পয়সা ছিল তার প্রায় সব দিয়ে কুমিল্লায় একখানা এক্সপ্রেস তার করলুম। তারপর এসে বললুম, গাড়ি কুমিল্লায় ভোর 4টে পৌঁছবে, তার আগের স্টেশনে এসে তোমাকে ডেকে তুলব। যাবার পূর্বে সে জানলার ওপর ঝুঁকে আবার বলল, আপনি এখানে এলেই ভালো হতো, এই কামরা তো আর মেয়েদের জন্য রিজার্ভ করা নয়। নুড়ি ছড়ানো প্ল্যাটফর্মের ওপর দিয়ে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আমি একটা 3rd ক্লাসের কামরায় উঠে বসলুম। গাড়ি ছাড়ল। এই কামরায় যাত্রীরা প্রায় সবাই সেই অঞ্চলের কৃষক শ্রেণীর মুসলমান ছিল। তারা ঢুলু ঢুলু চোখে বসে তামাক খাচ্ছিল। 3-4 জনের মধ্যেই একটা করে হুঁকো ছিল, আর মামলা মোকদ্দমার কথাবার্তা বলছিল। সেই প্রথম আমি এতগুলো লোকে মিলে পূর্বদেশীয় ভাষা বলতে শুনলুম। তারাও কুমিল্লা যাচ্ছিল। তারা কুমিল্লাকে বলছিল কুমুল্লা। আমি সেখানে যাব শুনে তারা আমাকে সেখানকার উকিলদের সম্বন্ধে প্রশ্ন করতে লাগল। আমার ভাষা লক্ষ্য করে একজন বললে, আপনার বাড়ি বুঝি কলকাতায়? কুমিল্লার বিষয়ে আমার কাছ থেকে সন্তোষজনক কোনো উত্তর না পেয়ে তারা আবার নিজের নিজের আলাপে মশগুল হয়ে পড়ল। আমি জানলা খুলে দিয়ে বাইরের দিকে চেয়ে বসে রইলুম। আকাশে ম্লান জ্যোৎস্না দেখা দিয়েছিল। সেই জ্যোৎস্নার নিচে বন জঙ্গলগুলো
কেমন একটা প্রহেলিকায় ভরে গিয়েছিল। সেগুলোর সঙ্গে কেমন করে জানি না মায়ার সেই স্নিগ্ধ হাসির আভাটুকু জড়িয়ে আসছিল। হয়তো মাঝে মাঝে চোখ ঘুমে ঢুলে পড়ছিল বলে তা হয়ে থাকবে। জেগে থেকেও মায়ার কথাই শুধু মনে পড়ছিল। ভাবছিলুম, কি সরল প্রাণ মেয়েটি। সেই সরলতা কি সে কুমারী বলে না পূর্বদেশীয় মেয়ে বলে তা ঠিক করে উঠতে পারছিলুম না। মধ্যরাত পেরিয়ে গাড়ি একটা জংশনে এসে দাঁড়ালো। আমি নেমে মায়ার গাড়ির কাছে গেলুম। দেখলুম আলো নিবিয়ে দরজা বন্ধ করে খড়খড়ি নামিয়ে তারা ঘুমোচ্ছে। সেই স্টেশনে 2-4 জন যাত্রী মাত্র ওঠানামা করল। বোধহয় এই গাড়ির সঙ্গে অন্য লাইনের গাড়ির যোগ ছিল না। আমি প্ল্যাটফর্মের উপর পায়চারি করতে লাগলুম। ক্ষীণ জ্যোৎস্নাটা ভারী ভালো লাগছিল। ইন্টার ক্লাসের ছোট্ট গাড়িখানা খালি আছে দেখতে পেলুম। হঠাৎ মনে একটু স্বার্থপরতা জাগল। ভাবলুম, আমার টিকিটখানা থাকলে সেই কামরায় শটান শুয়ে নাক ডাকতে পারতুম। তার 1 স্টেশন পরেই কুমিল্লা। মাঝের স্টেশনে গাড়ি এলে আবার নেমে পড়লুম। অসম্ভব রকম ছোট্ট সেই স্টেশনটি, আর কি অদ্ভুত নাম, লাল মাইন। হঠাৎ দেখে অবাক হলুম, পশ্চিম দিকে একটা পাহাড় অস্পষ্ট জ্যোৎস্নার মধ্যে কালো হয়ে আকাশ আড়াল করে দাঁড়িয়ে আছে। সেকেন্ড ক্লাসের দরজায় গিয়ে মায়াকে ডেকে উঠালাম। সে একটা খড়খড়ি ফেলে দিয়ে জানলার ধারে বসল। আলুথালু চুল, হঠাৎ ঘুম থেকে উঠেছে। আমি বললুম, পরের স্টেশনই কুমিল্লা, তোমাদের বাড়ির লোক এলে চিনে নিও। সে বললে আচ্ছা বলে জানলার পাশেই বসে রইল। হয়তো সঙ্গিনীর ঘুম ভাঙবে বলে আলো জ্বালায়নি। সেই অস্পষ্ট জ্যোৎস্নার আলোতে জানলার ফ্রেমের ভেতর তার চেহারাটা একটা রহস্যময় চিত্রের মতো লাগছিল। কতকটা রবীন্দ্রনাথের আঁকা মেয়ে মানুষের ছবির মতো। স্পষ্ট বোঝা যায় না, অথচ চাইলে বুকের ভেতরটা ঢিপঢিপ করে ওঠে। আমি নিজের কামরায় ফিরে গিয়ে সেই পাহাড়টা দেখতে লাগলুম। সমতল ভূমির ওপর হঠাৎ চূড়োগুলো মাথা তুলে দাঁড়িয়েছে। জ্যোৎস্নার মধ্যে সেগুলোকে এক একবার অবাস্তব বলে মনে হচ্ছিল। প্রাণের ভেতর কোত্থেকে একটা নেশার আমেজ এলো। আমি কুমিল্লা পর্যন্ত চুপ করে বসে রইলুম। সেখানে গাড়ি থামলে মায়ের কাছে গেলুম। তাদের বাড়ির লোক কেউ আসেনি। সে মেমকে ভেতর থেকে গাড়ির দরজা বন্ধ করতে বলে নেমে এলো। মেম নিদ্রাজড়িত স্বরে বললেন, গুড নাইট। মায়া আমার দিকে এসে মৃদু হেসে বললে, এখন গুড মর্নিং যে। দেখলুম কুমিল্লায় এসে তার মনটি খুশি হয়ে উঠেছে। প্ল্যাটফর্মে আমরা কিছুক্ষণ লোকের অপেক্ষায় দাঁড়িয়ে রইলুম। কোনো লোক দেখা গেল না। মায়া বললে, চলুন আমরা গাড়ি করে বাড়ি চলে যাই। প্রস্তাবটা আমার পছন্দ হলো না, কেননা শেষ রাত্রে ডাকাডাকি করে লোকের ঘুম ভাঙানো ভারী বিশ্রী ব্যাপার হবে, বিশেষত আমি যখন সম্পূর্ণ অপরিচিত। তা যাতে না করতে হয় তারই জন্যে আমি শেষ সম্বল পর্যন্ত খরচ করে তার করেছিলুম। যা হোক, দুজনেই ফটকের দিকে অগ্রসর হলুম। মায়া ক্ষীণ জনতার মধ্যে বৃথাই বাড়ির লোকের খোঁজ করছিল। আমি ভাবছিলুম, লোক এলো না কেন? এক্সপ্রেস তার না পাওয়ার তো কোনো কারণ নেই। যদি এখন গাড়ি করে যাই আর কোনো কারণে বাড়ি খুঁজে না পাওয়া যায়, তবে ভারী অসুবিধায় পড়তে হবে। এইসব কথা ভাবতে ভাবতে স্টেশনের বাইরের দিকে তাকিয়ে দেখলুম গাড়ি দাঁড়াবার স্থানটা শূন্য করে শেষ গাড়িখানা চলে যাচ্ছে। মায়াকে বললুম, সব কখানা গাড়ি তো চলে গেল। মায়া ব্যাকুলভাবে বলল, তাই তো, ভারী মুশকিলে পড়া গেল তো, এখন কি করা যায়? আমি বললুম, আমার মনে হয় এই ট্রেনের সময় খুব কম গাড়ি স্টেশনে আসে। গাড়ির জন্য আমাদের সকাল হওয়া পর্যন্ত অপেক্ষা করা ছাড়া গতি নেই। মায়া বিষণ্ণ মুখে বললে, আজ পদে পদেই বিপদ। আমি বললুম, আর ঘণ্টাখানেক পরেই ভোর হবে, ততক্ষণ ওয়েটিং রুমে অপেক্ষা করা যাবে। বাড়ি তো এসেইছ, আর 1 ঘন্টায় কী বা এসে যাবে? তার উত্তরে মায়া শুধু সলজ্জভাবে আমার দিকে চাইলে। ওয়েটিং রুমটা খালিই পড়েছিল। স্টেশনের লোককে বলে তার আলোটা জ্বালিয়ে নেওয়া হলো। মায়াকে বললুম, তুমি ইজি চেয়ারটাতে গিয়ে বসো আর একটু ঘুমোতে চেষ্টা করো। আমি হঠাৎ তোমার ঘুম ভাঙিয়ে দিয়েছি, ভোর হলে ডেকে দেবো।
সে তাতে বসল, বললে, আপনিও বসুন। আমি টেবিলের কাছে একখানা চেয়ারে বসলুম। তার বাবার কথা, বাড়ির কথা জিজ্ঞেস করতে লাগলুম। কথা বলতে বলতে তার চোখ ঘুমে জড়িয়ে এলো। সে ইজি চেয়ারের ওপর এলিয়ে পড়ল। আমি বারান্দায় পায়চারি করতে লাগলুম। অসময় বলে স্টেশনের কর্মচারীরা সকলেই কোনো রকমে কাজ সেরে চলে গেছে। কুলিরাও বারান্দায় পড়ে পড়ে ঘুমোচ্ছে। সব নীরব, শুধু তৃতীয় শ্রেণীর ওয়েটিং রুম থেকে গুনগুন আওয়াজ ভেসে আসছে। এগিয়ে গিয়ে দেখলুম চাঁদপুরের সেই মুসলমানেরা তামাক খাচ্ছে আর নিদ্রালু চোখে ধীরে ধীরে আলাপ করছে। বারান্দা থেকে নেমে বাগানের শেষ সীমা পর্যন্ত পায়চারি করতে লাগলুম। ক্ষীণ জ্যোৎস্না ক্রমে ক্ষীণতর হয়ে আসছিল। স্টেশনের পশ্চিম দিকে মাঠের মাঝখানের সাদা রাস্তাটা অস্পষ্ট হয়ে পড়েছিল। আমি চলতে চলতে বাগান থেকে এক একটা ফুল তুলে নিতে লাগলুম। ধীরে ধীরে পূব দিকে রক্তিম আভা দেখা দিল। জ্যোৎস্না নিভে গেল। প্রত্যুষের সেই শিশির ভেজা অস্পষ্ট আলো যেন আকাশ পৃথিবীকে একটা অসীম নির্মলতায় ভরে দিল। ক্রমে আকাশ লাল হয়ে উঠল। এই সূর্যোদয় বহুদিনের পরিশ্রমের পর সফলতার মতো অতি স্নিগ্ধ বোধ হল। খেয়ালের বসে হাতের ফুলগুলিকে লতা দিয়ে বেঁধে একটা ছোট্ট তোড়া তৈরি করলুম। যাবার সময় হয়ে এলো, তাই মায়াকে ডাকতে গেলুম। ঘরে গিয়েই অবাক হয়ে দাঁড়ালুম। উষার সোনালি আভা সমস্ত ঘরে ছড়িয়ে পড়েছিল। মায়া ইজি চেয়ারের ওপর শুয়ে ঘুমোচ্ছিল। উষারই মতো সুন্দর, উজ্জ্বল, পবিত্র তার মুখখানি, ফুলের মতো স্নিগ্ধ, কোমল তার দেহ। ঘুমে ঢলে পড়া হাত দুটি কোলের ওপর শিথিলভাবে পড়েছিল। তারই দেহের ছটা যেন ওই মসৃণ দেওয়ালের উপর রাঙিয়ে উঠেছিল। তারই নিঃশ্বাসে যেন ঘরের বাতাস সৌরভে ভরে গিয়েছিল। আমি ক্ষণকাল স্থিরভাবে দাঁড়িয়ে রইলুম। মনে হলো জীবনে ওরকম সুন্দর একখানি মুখ, ওরকম কমনীয় একটি দেহ আর দেখিনি। ধীরে ধীরে ডাকলুম, মায়া। সে সাড়া দিলে না। ধীরে ধীরে হাতের ফুলের তোড়াটি দিয়ে তার হাত দুটিতে কোমল আঘাত করলুম। শিশির ভেজা ফুলের শীতল স্পর্শে তার ঘুম ভাঙল। চোখ মেলে মুহূর্তকাল সে আমার দিকে বিহ্বলভাবে চেয়ে রইল। সরল মাধুর্য ভরা সেই দৃষ্টি যেন কোন দূর স্বপ্ন লোকের। দেখতে দেখতে উষার সোনালি আলোতে ঘরখানা ভরে গেল। আমি বললুম, মায়া, এবার যাবার সময় হলো। সে চকিতে উঠে দাঁড়ালো। আমি বললুম, না না, এত তাড়াতাড়ি করতে হবে না, তুমি বসো, আমি গাড়ি নিয়ে আসছি। তারপর একটু সংকোচের সঙ্গে ফুলের তোড়াটা দিয়ে বললুম, এই নাও। সে সলজ্জ হাসির সঙ্গে তোড়াটা নিল। আমি বাইরে এসে একজন কুলিকে গাড়ি ডাকতে পাঠালুম। দেখলুম যারা প্রভাতের অপেক্ষায় তৃতীয় শ্রেণীর ওয়েটিং রুমে বসেছিল তারা এখন শহরের দিকে রওনা হয়েছে। প্রত্যেকের হাতে একটা করে ছোট পুঁটুলি, অনেকেরই হাতে হুঁকো। সেই আমার গাড়ির সহযাত্রীরা। মায়ের কাছে ফিরে গেলে সে জিজ্ঞেস করলে, গাড়ি এসেছে? আমি বললুম, এক্ষুনি আসবে, আর একটু বসো। সে বললে, বসে বসে আমি খুব ঘুমিয়েছি। আপনি কোথায় ছিলেন? এই ফুল কোথায় পেলেন? বেশ মিষ্টি গন্ধ তো। তার উৎসাহ দেখে আমার আনন্দ হলো। বললুম, মায়া, আর একটু পরেই তো বাড়ি পৌঁছে যাবে। সে তার সুন্দর চোখ দুটি তুলে আমার পানে স্থিরভাবে চাইলে। তারপর যেন লজ্জায় চোখ আবার নামিয়ে নিলে। একটু থেমে বললে, আমার জন্যে আপনার খুব কষ্ট পেতে হয়েছে না? আমি বললুম, মোটেই নয়। আবার কিছুক্ষণ নীরবে কাটল। তারপর সে বললে, দাদার জন্যে ভারী চিন্তা হচ্ছে। ঘুমিয়ে ঘুমিয়ে তাকে স্বপ্ন দেখছিলুম। তার মনটা পাতলা করবার জন্য বললুম, কি স্বপ্ন দেখছিলে মায়া? সে সংকোচ এড়িয়ে কতকটা সহজভাবে বললে, যেন আপনার সঙ্গে আমি তার খোঁজে যাচ্ছি। পথে একটা বড় নদী, তার পাড়ে মেমটা দাঁড়িয়ে আছে। বললে, পেরিয়ে যাও, ওপারে দাদা আছে। আমরা দুজনেই জলে নেমে পড়লুম। মাঝখানটায় গেলে বড় বড় ঢেউ উঠল। তারই একটা ঢেউ হঠাৎ আমার গায়ে এসে লাগলো। আমি জেগে উঠলুম। আমি একটু হেসে বললুম, তোমার মনের ভাবনা থেকে ওই স্বপ্ন হয়েছে। তোমার দাদা হয়তো আজই এসে পৌঁছে যাবেন। তারপর বললুম, মেম তোমাকে কিছু জিজ্ঞেস করেছিল?
সে বললে হ্যাঁ, পড়াশোনার কথা। তবে আমার সঙ্গে বিছানা নেই দেখে অবাক হয়েছিল। গরমের দিনে গাড়িতে চলতে আমরা বিছানা নিয়ে চলি নে, এ কথাটা বিশ্বাস করছিল না। তারপর একটু হেসে বললে, মেমটা ভেবেছিল, বলে ইতস্তত করতে লাগলো। এমন সময় কুলি এসে খবর দিল গাড়ি এসেছে। আমরা তাড়াতাড়ি গিয়ে গাড়িতে উঠলুম। মায়া গাড়োয়ানকে বাড়ির ঠিকানা বললে। সঙ্গে মাল নেই দেখে কুলি বেচারিও ভারী অবাক হলো। দুদিকে সারি সারি গাছ, মাঝখানে লাল ইঁটের রাস্তা, তার উপর দিয়ে গাড়িখানা চলছিল। গাড়িতে উঠে দুজনে কিছুক্ষণ বাইরের দিকে চেয়ে বসে রইলুম। তারপর আমি বললুম, মায়া, তোমাদের বাড়ির কেউ যে আমাকে চিনবে না? সে মৃদু হেসে বললে, আমি চিনিয়ে দেব। তার চোখে আনন্দের দীপ্তি। বহুদিন পরে নিজেদের শহর দেখে সে উৎফুল্ল হয়ে উঠেছিল। আমার দিকে ফিরে বললে, আপনি আগে আর কুমিল্লা এসেছেন? আমি বললুম, না, এই প্রথম। সে বললে, আপনার বাড়ি বুঝি পশ্চিমবাংলায়? সেই রেলগাড়ির প্রশ্নটা তার মুখে আবার শুনে ভারী অবাক হলুম। তারপর সে আমার পড়াশোনার কথা জিজ্ঞেস করলে। কলেজে পড়ি জেনে তার চোখ দুটি সম্ভ্রমে বিস্ফারিত হয়ে পড়ল। বললে, আমার এখনো ম্যাট্রিক দিতে 2 বছর বাকি। আমি বললুম, মায়া, আজ 9টার গাড়িতেই আমায় যেতে হবে। সে একটু আবেগের সঙ্গে বললে, তা অসম্ভব। আপনি 2-1 দিন থেকে আমাদের শহরটা দেখে যাবেন। বড় বড় দিঘি আছে, নদী আছে, শহরের বাইরে গেলে ধানের ক্ষেত দেখতে পাবেন, খুব সুন্দর। আমি বললুম, মায়া, আমি চলে গেলে আমার কথা মনে থাকবে তোমার? হঠাৎ তার মুখখানা গম্ভীর হয়ে পড়ল। সে মাথা নুইয়ে মৃদুস্বরে বললে, চিরকাল মনে থাকবে। তারপর একটু মৃদু হেসে ঈষৎ সলজ্জভাবে বললে, আমায় আপনি মনে রাখবেন তো? বলে তার সুন্দর চোখের পাতাগুলি তুলে আমার দিকে উত্তরের অপেক্ষায় চেয়ে রইল। আমি কি বলবো খুঁজছিলাম, এমন সময় গাড়ির গতি কমে এলো। মায়া পাশের দিকে চেয়ে উল্লাসের সঙ্গে বলে উঠল, ওই দেখুন, আমাদের বাসা দেখা যাচ্ছে। গাড়ি আরেকটু এগুলে দেখলুম সুন্দর ছোট্ট একটি বাড়ি, সুমুখে বাগান। তখন লক্ষ্য করলুম সে বাড়ি থেকে খাঁকি পোশাক পরা একজন টেলিগ্রাফ পিয়ন বেরিয়ে আসছে। গাড়ি থামলে দুজনে নামলুম। মায়া আগে আগে গেল। সামনের ঘরে ঢুকেই জোরে কথাবার্তা হচ্ছে শুনতে পেলুম। মায়ার বাবা পাশের ঘরে 2খানা টেলিগ্রাম হাতে করে দাঁড়িয়েছিলেন। আমাদের দেখেই থমকে গেলেন এবং উচ্চস্বরে বললেন, এই যে মায়া এসেছিস, আপনার নামই ধীরেনবাবু? আমি বললুম, তিনি আমার দাদা। ভদ্রলোক বলতে লাগলেন, এক্সপ্রেস তার, তবু সময় মতো আসবে না। আপনাদের খুব অসুবিধায় পড়তে হয়েছে। দেবেনের কি হয়েছিল বলুন তো? দেখলুম দেবেনবাবু আরেকটি তার করেছেন। তাতে আমাদের সঙ্গে মায়ার আসার কথা এবং নিজের বিপত্তির কথা লেখা ছিল। মায়ার বাবার কাছে বসে ধীরে আমি সব কথাই বললুম। শুনলুম মায়াও ভেতরে সব কাহিনী বলেছে। অবাক হলুম, মায়া খাঁটি পূর্বদেশী ভাষায় কথা বলছে। গাড়িতে সেরকম কথা শুনে বড্ড খারাপ লেগেছিল, এখন কিন্তু একটুও লাগলো না। মায়ার বাবা আমাকে স্নেহে ও সহৃদয়তায় অভিভূত করে ফেললেন। অন্তত সেদিনটা সেখানে থেকে যেতে বিশেষ অনুরোধ করলেন। কিন্তু আমি 9টার গাড়িতেই যাওয়া স্থির করলুম, কেননা দাদা বৌদি আমার জন্য চিন্তিত হবেন। তবে তার কাছে প্রতিশ্রুতি দিতে হলো যে আগরতলা থেকে কলকাতা ফেরবার পথে আমি কুমিল্লা হয়ে যাব এবং তাদের বাড়িতে 2-1 দিন থাকব। আমি যখন খাওয়া দাওয়া সেরে চলে আসতে প্রস্তুত হলুম, তখন মায়ার বাবা তাকে ডেকে বললেন, মায়া, এই ভদ্রলোক তোকে এত কষ্ট করে এনে পৌঁছে দিয়ে গেলেন, তুই তাকে কিছু বললি নে? মায়া পাশের ঘরের পর্দার আড়ালে দাঁড়িয়েছিল। এখন সংকুচিতভাবে এসে বাপের পাশে দাঁড়ালো। তারপর হাত বাড়িয়ে বললে, আপনার টিকিটখানা নিলুম। 2nd ক্লাসের অতিরিক্ত ভাড়ার লাল রসিদটি দিয়ে তা মোড়ানো ছিল। কুমিল্লা স্টেশনে তা দেওয়া হয়নি। দেখলুম রসিদের কাগজটা কতক ভেজা। মায়া নিশ্চয়ই সারা রাত সেটাকে গায়ের জামার ভেতর রেখেছিল। মায়া তার কোমল চোখ দুটি তুলে আমার পানে চাইলে। আমি তবে আসি এখন বলে তার পানে চেয়ে একটু মুচকি হেসে তার বাবাকে প্রণাম করে বেরিয়ে পড়লুম।
আমাকে স্টেশনে নেবার জন্য প্রভাতের উজ্জ্বল রৌদ্রভরা লাল রাস্তাটার উপর একখানা ঘোড়ার গাড়ি দাঁড়িয়েছিল। তাতে উঠবার আগে একবার বাড়িটার দিকে পেছন ফিরে দেখলুম বাগানের দিকটায় জানলার শিক ধরে মায়া দাঁড়িয়ে একদৃষ্টে চেয়ে আছে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলুম তার সুন্দর কোমল মুখখানি ছাইয়ের মতো হয়ে গেছে। ঠিক সময় মতো স্টেশনে গিয়ে ট্রেন ধরলুম এবং বিকেলে আগরতলা গিয়ে পৌঁছলুম। আগরতলা থেকে কলকাতা ফেরবার পথে প্রতিশ্রুতি রক্ষার জন্যে আবার কুমিল্লায় নেমেছিলুম। আগে কোনো চিঠিপত্র লেখালেখি হয়নি বলে স্টেশনে মালটা রেখে নিলুম, কিন্তু মায়াদের বাড়ি গিয়ে দেখলুম দরজায় তালা। পাশের বাড়িতে খোঁজ নিয়ে জানলুম ওরা দেশের বাড়ি চলে গিয়েছে। স্টেশনে ফেরবার পথে মনে হলো মায়া বলেছিল আমাদের শহরটা দেখে যাবেন, বড় বড় দিঘি আছে, নদী আছে, খুব সুন্দর। গাড়ি বিদায় করে দিয়ে হেঁটেই চললুম। সোজা রাস্তা ছেড়ে কতকটা ডান দিকে এগিয়ে গেলুম। খানিক পরে দেখলুম প্রকাণ্ড একটা দিঘি, চারিদিকে খোলা মাঠ, তার ধারে দিঘির পাড়ে দু চারটে বাড়ি বাগান ঘেরা। বাস্তবিকই সুন্দর। দিঘির পশ্চিম পাড় দিয়ে একটা লাল রাস্তা গেছে, তার একটা কোণে বড় দুটো বটগাছ, গোড়াতে ছোটোখাটো পাহাড়ের মতো মাটির ঢিবি। একটা গাছের তলায় সবুজ ঘাসের উপর শুয়ে বাকি দিনটা কাটালুম। একবার মনে হচ্ছিল আবার মায়াদের বাড়ি যাই, হয়তো সেখানে দেখতে পাবো মায়া বাগানের পাশের দোরটার শিক ধরে আমার পথপানে চেয়ে ম্লান মুখে দাঁড়িয়ে আছে। সন্ধ্যা হলে স্টেশনে ফিরে গাড়ি ধরে কলকাতায় চলে এলুম। বিনয় থামলে তার শ্রোতা তিনজন অসহিষ্ণুভাবে বলল, তারপর তারপর? বিনয় বলল, তারপর আর কলকাতা ছাড়িনি। প্রথম ছাত্রটি বলল, এই তার সঙ্গে আর দেখা হলো না? না, বাকি জীবনে হবে বলেও মনে করি নে। কেন, তুমি আবার কুমিল্লা গেলেই পারো। পাগল নাকি? 2 বছর হয়ে গেছে, এখন তাদের সঙ্গে আমার কি সম্পর্ক? তাকে তোমার আবার দেখতে ইচ্ছে করে না বিনয়? হলোই বা, জগতে কি সব ইচ্ছাই পূরণ হয়? এই কঠোর কথাটা বক্তা ও শ্রোতা উভয়েরই প্রাণে আঘাত করল। সেই গভীর রাত্রে উজ্জ্বল জ্যোৎস্নার মধ্যে কলেজ স্ট্রিটের 5তলা বাড়িটির 4তলার ছাদের কোণে 4টি তরুণ যুবক বহুক্ষণ নীরবে বসে রইল।